আজকের গল্প তবু ভালোবেসে। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 2। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। আজ শুভশ্রী আর দিশারি একটা রিক্সা নিয়েছে। মধ্য কলকাতার এই টানা রিক্সায় চড়াটা যদিও তার পছন্দ নয়, কিন্তু আজ ইউনিভার্সিটির প্রথম দিন। এই কলেজ থেকেই জিওগ্রাফি অনার্স নিয়ে পাশ করেছে সে। এখন এখানে মাস্টার্সে ভর্তি হয়েছে। কাঁকুরগাছিতে তার বাড়ি। সেখান থেকে একটা অটো ধরেই যাতায়াত করা যায়। অটো থেকে নেমেই কিছুটা পথ হাঁটা পথে তার কলেজ। কিন্তু সকালের এই কাণ্ডের পর আজ এত দেরি হয়ে গেছে যে রিক্সা নিতেই হলো। রিক্সায় যেতে যেতে শুভশ্রী ভাবতে থাকে আজ সকালের ঘটনার কথা। কী কাণ্ডটাই না বাঁধিয়ে বসেছে সে। আর একটু ভালো করে দেখা উচিত ছিল তার। কিন্তু শ্রী বা কী করবে? হুবহু একই রকম লাল মোটরসাইকেল, আর সামনে কালো কাঁচ ঢাকা হেলমেট ছিল ওই লোফার ছেলেটিরও। কিন্তু এই ছেলেটিকে সে আজ যেভাবে হেনস্থা করেছে সে যথেষ্ট অপমানিত হয়েছে। শুভশ্রী যদিও ক্ষমা চাইতেও চেয়েছিল, কিন্তু ছেলেটা তাকে সে সুযোগ দেয়নি। অবশ্য মনতোষ কাকু বললেন যে ওনার বাড়িতেই পেইং গেস্ট হিসেবে ভাড়া এসেছে ছেলেটি। দরকার হলে না হয় সেখানেই চলে যাবে সে। তার আসল ভয় তো অন্য জায়গায়। মনতোষ কাকু আজকের ঘটনার কথা তার বাবাকে না বলে দেয়, তাহলে বিরাট গণ্ডগোল হয়ে যাবে। বাবা তার উপর ভীষণ রেগে যাবে। ছোটোবেলা থেকেই তার একটু বেশি মাথা গরম। রেগে গেলে সে যে কি কাণ্ড ঘটিয়ে বসে তা সে নিজেও জানে না। পরে তার জন্য অনুতপ্ত হলেও তখন আর কিছুই করার থাকে না। বারবার এরকম কাণ্ড ঘটানোয় বাড়ির লোকেরাও তার ওপর রীতিমতন বিরক্ত। তার বাবা আর মনতোষ কাকু অনেক পুরনো বন্ধু, তাই তার মনে হচ্ছে আজকের ঘটনাটা খুব শিগগিরই তার বাবার কানে উঠতে চলেছে। ইউনিভার্সিটির গেটের সামনে লাফ দিয়ে রিক্সা থেকে নামে তারা দুজনে। ভাড়া মিটিয়ে দুজনে প্রায় দৌড়তে থাকে। আজ এমএসসির প্রথম ক্লাস, আর আজই এত দেরি। সকালেই ফালতু ঝামেলাটা না হলে এত দেরি তো হতো না। নিজের উপর নিজেই খুব বিরক্ত হয় শুভশ্রী। আজ প্রথম ক্লাস, তাই নিজেদের ডিপার্টমেন্টের রুম খুঁজে এসে দেখে ক্লাস রীতিমতো শুরু হয়ে গেছে। স্যারকে দেখে শুভশ্রী আর দিশারি মুখ চাওয়াচাওয়ি করে। তারা ভালো করেই জানে যে পিবি কীরকম রাগী স্যার। ক্লাসে এর আগে গ্র্যাজুয়েশনের সময়ও দেখেছে উনি ক্লাসে 5 মিনিট দেরি বরদাস্ত করেন না, আর তারা তো প্রায় 15 মিনিট লেট। তাও তারা বেশ কিছুক্ষণ রুমে দরজার সামনে দাঁড়িয়ে থাকে স্যারের দৃষ্টি আকর্ষণ করার আশায়, যদি স্যার দয়া করে তাদের ডেকে নেন। যতই হোক প্রথম দিনের ক্লাস। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন স্যার তাদের পাত্তাই দিলেন না, তখন মানে সরে পড়াই বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। মাস্টার্সের একটা ক্লাসের মেয়াদ 1.5 ঘন্টা করে, হাতে অনেকটা সময়। অগত ক্যান্টিনে এসে আশ্রয় নিতে হয় তাদের। আজ সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে। সব কাজই ভুলভাল হচ্ছে। সকালে হঠাৎ মাথা গরম করে ওই ঘটনাটা না ঘটালে এত কিছু তো হতো না। এই যে প্রথম দিনেই ক্লাস মিস হলো, এটাও তো বাজে হলো। ধুর, শুভশ্রীর মনটা হঠাৎই খুব খারাপ হয়ে যায়। ক্যান্টিনের টেবিলে মুখোমুখি বসে কফি অর্ডার করেছে। তারপর বলে, জানিস দিশা, সকালের কাজটা না একদম ঠিক হয়নি। হঠাৎ করে মাথা গরম হয়ে গেলে কী যে হয়ে যায় আমার, নিজেকে আর কন্ট্রোলেই রাখতে পারি না আমি। কী থেকে কী যে হয়ে গেল। দিশা বলে, এখন আর আফসোস করে কি হবে? রেগে গেলে তুই কি কারোর কথা শুনিস? শুধু শুধু একটা নিরাপরাধ ছেলেকে খামোখা চড় মেরে বসলি তুই। শ্রী করুণ মুখ করে বলে, ওই কালো হেলমেট আর লাল কালারের বাইকটাই তো যত নষ্টের গোড়া। আমি বুঝতেই পারিনি যে এ সেই ছেলে নয়। তুই আগে ভালো করে দেখবি তো। এই যে হুট করে একটা কাণ্ড ঘটিয়ে ফেলিস তুই, তোর সঙ্গে যারা থাকে তারাও তো লজ্জায় পড়ে যায়। আমারও তো কি খারাপ লাগছে। দিশার কথায় সায় দিয়ে শ্রী বলে, হ্যাঁ রে, খুব ইনসাল্টে নিয়েছে ছেলেটা ব্যাপারটা। তোর কিন্তু ওর কাছে ক্ষমা চাওয়াই উচিত, দিশা বলে। ওর কথাটা লুফে নিয়ে শুভশ্রী বলে, হ্যাঁ রে, আমিও তো ক্ষমা চাইতেই চাইছি, কিন্তু দেখলি না
কিভাবে মুখের ওপর ধোঁয়া ছেড়ে বেরিয়ে গেল বাইক নিয়ে। ক্ষমা চাইবার সুযোগটাই তো পেলাম না। হ্যাঁ, ওই মনতোষ কাকু বলছিলেন যে ওনার বাড়িতে নাকি ভাড়া থাকে ছেলেটি। দিশার কথা শুনে শুভশ্রী বলে, আমিও তাই ভাবছি। জানিস, দরকার হলে একেবারে সোজা মনতোষ কাকুর বাড়িতেই চলে যাব, সেখানে গিয়েই ক্ষমা চেয়ে নেব। আমি ভাবছি কাকু মানে তোর বাবা যদি জানতে পারেন এই ঘটনাটা, তাহলে কিভাবে ম্যানেজ করবি? কাকু যা রাগী। দিশা বলে, হ্যাঁ রে, আমি তো সেই চিন্তাই করছি তখন থেকে। মনতোষ কাকু আর আমার বাবা তো একেবারে জিগরি দোস্ত। আজ না হয় কাল বাবার কানে উঠবেই কথাটা। বাবা তো খুব রেগে যাবে, আর রেগে গেলেই তো বাবা আজকাল বলে আমার বিয়ে দিয়ে দেবে, আর নাকি আমাকে ঘরে রাখা যাচ্ছে না। দিশা ওর মুখের অবস্থা দেখে হেসে ফেলে, তারপর বলে, হ্যাঁ ঠিকই বলেছেন কাকু, বিয়ে দিয়ে দিলেই তুই ঠিক শায়েস্তা হবি, আর আমরাও তোর বিয়েতে বেশ মজা করতে পারবো শ্রী। শুভশ্রী বেশ রেগে যায় দিশার কথা শুনে। ভুরু কুচকে বলে, আমি মরছি আমার জ্বালায়, আর তুই মজা করছিস তাই না? না রে, মজা করছি না, সত্যি সত্যি বোধহয় এবার বিয়ের সময় হয়ে এলো। আমার বাড়িতেও বাবা মা এবার উঠে পড়ে লেগেছে আমাকে দূর করে দেবার জন্য। শ্রী কিছু একটা বলতে যায়, তার আগেই দিশারি ভুরু নাচিয়ে বলে ওঠে, ওই দেখ শ্রী, তোর পেছনে কে? এ যে মেঘ না চাইতেই জল। শ্রী বলে ওঠে, কে রে, কার কথা বলছিস? দিশা বলে, একবার পেছনে ঘুরে দেখ তো, তোর ক্ষমা চাইবার পাত্র সশরীরে হাজির এখানে। তোর কথা ভগবান শুনেছেন রে। শুভশ্রী বেশ কৌতূহল নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় এবং যথারীতি বিস্ময়ে হাঁ হয়ে যায়। ক্যান্টিনের কাউন্টারের সামনে সকালের সেই ছেলেটি দাঁড়িয়ে, হয়তো কোনো কিছু অর্ডার করছে। আচ্ছা, তার মানে ছেলেটি এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েই কলকাতায় পড়তে এসেছে। ভালোই হয়েছে, মনে মনে ভাবে শ্রী, তাকে আর রিস্ক নিয়ে মনতোষ কাকুর বাড়ি যেতে হবে না। কী রে, কী ভাবছিস? দিশার কথার উত্তরে শ্রী ওর দিকে তাকায়। ক্ষমা যখন চাইতেই হবে, এখনই চেয়ে নে, আর দেরি কেন? দিশা বলে, রাইট, দেরি করে লাভ নেই, চল এখনই গিয়ে ক্ষমা চেয়ে নিই। শ্রী উঠে দাঁড়ায়। দুজনে ধীরে সুস্থে ক্যান্টিনের কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ায়। অনর্ঘ্য সবে তখন গিয়ে টোস্টের প্লেটটাকে হাতে নিয়েছে। শুভশ্রী বলে ওঠে, এই যে দাদা, শুনছেন? অনর্ঘ্য চমকে তাকায় তার দিকে। শুভশ্রীর দিকে চোখ পড়তেই মুখটা যেন ফ্যাকাশে হয়ে যায় তার। তাও ঠোক গিলে বলে, আমাকে বলছেন? হ্যাঁ। শ্রী বলে ওঠে, আপনার সাথে একটু কথা ছিল। অনর্ঘ্য প্রায় তোতলাতে তোতলাতে বলে, কিন্তু আপনার সাথে তো আমার কোনো কথা নেই। আরে শুনুনি না, ও কি বলতে চাইছে? পাশ থেকে দিশা নরম গলায় বলে, না না, আপনাদের সাথে আমার তো কোনো কথা থাকতেই পারে না, আমাকে ছেড়ে দিন প্লিজ। তারপর কাউন্টারে একটা 20 টাকার নোট রেখে দ্রুতপদে ক্যান্টিন থেকে বেরিয়ে যায় সে। পেছন থেকে ফটিকদা চেঁচাতে থাকে, কি হলো ও দাদা, এক টোস্টটা খেয়ে গেলে না? যা, আবার বোধহয় একটা ভুল করে ফেললাম রে দিশা, দেখ ছেলেটা খাবার ফেলে রেখে চলে গেল। হ্যাঁ রে, টাইমিংটা ঠিক হয়নি। সকাল থেকে ছেলেটার কিছু খাওয়া হয়েছে কিনা কে জানে। সকালে অর্থ কাণ্ডের পর আজ তো সবারই প্রথম ক্লাস। কোন ডিপার্টমেন্টে পড়ে বলতো ছেলেটা? এই ইউনিভার্সিটিতে এসেছে যখন, এখানেই পড়ে তার মানে। খুঁজে বের করতেই হবে আমাকে। দিশা হেসে বলে, হ্যাঁ সে আর বলতে, কার পাল্লায় পড়েছে দেখতে হবে তো। না রে, ইয়ার কি নয়, খুঁজে তো আমাকে বের করতেই হবে ওকে, ক্ষমা আমাকে চাইতেই হবে। দিশা বলে, আমার কি মনে হয় জানিস শ্রী, সকালের এই ঘটনার পর তোকে ভয় পাচ্ছে ছেলেটা। দেখলি না, তোকে দেখা মাত্রই মুখটা কেমন যেন হয়ে গেছিল ছেলেটার। শুভশ্রী হঠাৎ বলে ওঠে, আচ্ছা কি যেন একটা নাম বলেছিল মনতোষ কাকুর ছেলেটার, বেশ আনকমন একটা নাম ছিল। হ্যাঁ দাঁড়া, অ দিয়ে বোধহয়, বেশ ভালো একটা নাম, কিন্তু এখন মনে পড়ছে না রে। আরে দূর, তোর দ্বারা কিছু হবে না, একটা নামও ঠিক করে মনে রাখতে পারিস না।
যা বাবা, শেষ পর্যন্ত আমার দোষ হয়ে গেল। ওই অত গণ্ডগোলের মধ্যে ওর নামটা যে আমাকে মনে রাখতে হবে এ কথা তো আমাকে আগে বলিসনি। তাহলে একটু ভালো করে শুনে রাখতাম। দিশা চোখ টিপে বলে ওঠে, ঠিক আছে যা, আর মজা করতে হবে না, এবার চল তাড়াতাড়ি, না হলে পরের ক্লাসটাও মিস হয়ে যাবে। দুই বন্ধু হাসতে হাসতে ক্যান্টিন থেকে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। করিডোরে পিলারের আড়াল থেকে এতক্ষণে বেরিয়ে আসে অনর্ঘ্য। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এই একটা মেয়ে আজ সকাল থেকে মা কালীর মতো তার মাথায় ওটা নৃত্য করছে। অকারণে তার হাতে চড় খাওয়া দিয়ে দিনটা শুরু হয়েছে আজ। সে তো কাকুর দোকানে ব্রেকফাস্টের জন্য ব্রেড বাটার কিনতে গেছিল। আজই তো প্রথম ক্লাস ইউনিভার্সিটিতে, তাই একটু তাড়াতাড়ি আসতে হতো। সকাল থেকে এই ঝামেলায় তার আর ব্রেকফাস্ট করাও হয়ে ওঠেনি আজ। না খেয়েই চলে এসেছিল সে। একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েই স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতেই সে তাই চলে এসেছিল ক্যান্টিনে খাবার খেতে। সবে হাতে প্লেটটা নিয়েছে কি আবার সেই মেয়ে এসে উদয় হলো সামনে। ওকে দেখেই তো তার প্রাণ পাখি উড়ে যাবার জোগাড়। সকালে যথেষ্ট অপমানিত হতে হয়েছে তাকে। তার পরেও আর সে মেয়ের কী কথা থাকতে পারে তার সাথে? আগু পিছু না ভেবেই খাবার ফেলে রেখে দৌড়ে বেরিয়ে এসেছিল সে। কিন্তু পেটে তো ছুঁচো ডন দিচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না খিদে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে আবার ক্যান্টিনের ভেতর প্রবেশ করে সে। তাকে দেখেই একগাল হেসে ফটিক এগ টোস্টের প্লেটটা এগিয়ে দেয়। কোণের দিকের একটা টেবিলে বসে গোগ্রাসে খেতে শুরু করে এবার অনর্ঘ্য। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।